डियर स्टूडेंट्स वेलकम बैक टू माई चैनल माध्यमिक टेस्ट पेपर समाधानेर এই পর্বে চাকদহ রামলাল একাডেমি এর মাধ্যমিক 2022 টেস্ট গণিত প্রশ্নের 4 দাগের শেষের 6টি সমস্যার সমাধান করব। সমাধানের সময় আমরা একাধিক প্রশ্নোত্তর সংশোধন করে নেব। 4 দাগের সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ एबीसी समान 90 डिग्री। त्रिभुजटिर अंतर्वृत्तेर केंद्र ओ এবি समान 8 सेमी, बीसी समान 15 सेमी होले अंतर्वृत्तटिर व्यासार्ध निर्णय करो। त्रिभुज एबीसी एकटी समकोणी त्रिभुज जार कोण बी समान 90 डिग्री, समकोण संलग्न एकटी बाहु এবি समान 8 सेमी, समकोण संलग्न अपर बाहु बीसी समान 15 सेमी। पिथागोरासेर उपपाद्य प्रयोग करे आमरा अतिभुज एसी एर मान निर्णय करे नेब। अतएव एसी समान स्क्वायर रूट अफ এবি स्क्वायर प्लस बीसी स्क्वायर इक्वल स्क्वायर रूट अफ 8 स्क्वायर प्लस 15 स्क्वायर सेमी इक्वल स्क्वायर रूट ऑफ 64 प्लस 225 सेमी इक्वल स्क्वायर रूट ऑफ 4 प्लस 5 9 6 प्लस 2 8 289 सेमी इक्वल प्रयोजने आमरा पाशे बर्गमूल निर्णय करे देखते पारी। 1 गुण 1 1 2 থেকে 1 বিয়োগ করে পাই 1। পরের দুটি অঙ্ক নামালাম। 1 এর দ্বিগুণ 2 7 7 7 7 49 এর 9 4 7 গুণ 2 14 আর 4 18। তাহলে স্কয়ার রুট অফ 289 ইকুয়াল 17 সেমি। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তটি এবি बीसी और सीए के यथाक्रमे पी किউ आर बिंदुते स्पर्श करे। अर्थात एबीसी त्रिभुजेर अंतर्वृत्तेर व्यासार्ध ओ पी समान ओ किউ समान ओ आर। अतएव ओ पी समान ओ किউ समान ओ आर समान आर सेमी धरी। एरपर आमरा ओ ए ओ बी ओ सी जुक्त करे नेब। चित्रे त्रिभुज ए ओ बी जोग त्रिभुज बी ओ सी जोग त्रिभुज सी ओ ए समान मूल त्रिभुज त्रिभुज ए बी सी बा त्रिभुज ए ओ बी एर क्षेत्रफल 1/2 इंटू ए बी इंटू उच्चता ओ पी। ताहले 1/2 इंटू ए बी इंटू ओ पी प्लस त्रिभुज बी ओ सी 1/2 इंटू बी सी इंटू ओ किউ प्लस त्रिभुज सी ओ ए 1/2 इंटू सी ए इंटू ओ आर समान मूल त्रिभुजटी समकोणी त्रिभुज जार क्षेत्रफल 1/2 इंटू समकोण संलग्न दुटी बाहु बीसी इंटू ए बी बा उभय पक्षके 2 दिए गुण करे पाई ए बी इंटू ओ पी प्लस बीसी इंटू ओ किউ प्लस सी ए इंटू ओ आर समान बीसी इंटू ए बी बा बामपक्षेर 3टी पदे यथाक्रमे ओ पी ओ किউ ओ आर आछे। आमरा ओ पी समान ओ किউ समान ओ आर सेमी धरेছি।
তাহলে এবি ইন্টু আর প্লাস বিসি ইন্টু আর প্লাস সিএ ইন্টু আর, অর্থাৎ প্রতিটি পদ থেকে আর কমন নিয়ে পাচ্ছি এবি প্লাস বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস সিএ হোল ইন্টু আর সমান বিসি ইন্টু এবি, বা 8 প্লাস 15 প্লাস 17 হোল ইন্টু আর ইকুয়াল 15 ইন্টু 8, বা 8 প্লাস 15 23 প্লাস 17 40, 40 ইন্টু আর ইকুয়াল 15 ইন্টু 8 ইকুয়াল 120, বা আর ইকুয়াল 120/40 ইকুয়াল 3। অতএব অন্তর্বৃত্তটির ব্যাসার্ধ 3 সেমি। তোমরা এই বইতে উত্তরমালায় লক্ষ্য করবে অন্তর্বৃত্তটির ব্যাসার্ধ 8.5 সেমি দেওয়া হয়েছে। তাহলে অন্তর্বৃত্তটির ব্যাসার্ধ 8.5 সেমি হবে না, হবে 3 সেমি। প্রসঙ্গত জেনে রেখো, এক্ষেত্রে ত্রিভুজটির অন্তর্বৃত্তের কেন্দ্র ও বলা হয়েছে। ও ত্রিভুজটির অন্তর্বৃত্তের কেন্দ্র না হয়ে পরিবৃত্তের কেন্দ্র হলে সেক্ষেত্রে পরিবৃত্তটির ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ হতো 8.5 সেমি। কারণ আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। এক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্য 17 সেমি, তাহলে অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক 17/2 সেমি 8.5 সেমি, অর্থাৎ ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র ও হলে পরিবৃত্তটির ব্যাসার্ধ হতো 8.5 সেমি। অষ্টম প্রশ্নটি লক্ষ্য করো, প্রদত্ত চিত্রে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত চিত্রে, কিন্তু এখানে কোথাও চিত্র দেওয়া নেই, একটি চিত্র অঙ্কন করে নিতে হবে। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ABকে আর পর্যন্ত বর্ধিত করা হলো। BS সমান্তরাল DC, DC এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করে নেব যা B বিন্দুগামী। BS সমান্তরাল DC, কোণ BAD অর্থাৎ ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 95 ডিগ্রি এবং কোণ RBS অর্থাৎ এই কোণটি 25 ডিগ্রি হলে কোণ ADC অর্থাৎ ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণের মান নির্ণয় করতে হবে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A সমান 95 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অতএব কোণ C সমান 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি ইকুয়াল 85 ডিগ্রি। যেহেতু DC সমান্তরাল BS, এক্ষেত্রে BC ভেদক, অতএব কোণ DCB সমান একান্তর কোণ SBC অর্থাৎ এই কোণ সমান এই কোণ সমান 85 ডিগ্রি। অতএব কোণ RBC সমান কোণ RBS যোগ কোণ SBC সমান 25 ডিগ্রি প্লাস 85 ডিগ্রি সমান 110 ডিগ্রি। লক্ষ্য করো এখানে A আর এর B বিন্দুতে BC দণ্ডায়মান,
তাহলে সন্নিহিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। কোণ আরবিসি অর্থাৎ এই কোণটির মান 110 ডিগ্রি। অতএব এই কোণটির মান অর্থাৎ ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। আবার ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব ডি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস বি কোণের মান অর্থাৎ 110 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ ডি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস কোণ বি বা কোণ ABC ইকুয়াল কোণ আরবিসি ইকুয়াল 110 ডিগ্রি। বিষয়টি আরও সহজভাবে বুঝে নেওয়া যাক। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ কোণের মান 95 ডিগ্রি। সেখান থেকে আমরা সি কোণের মান পেয়েছি 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি 85 ডিগ্রি। এই চিত্রে ডিসি সমান্তরাল বিএস, সিবি ভেদক, সুতরাং উৎপন্ন একান্তর কোণ দুটির মান সমান, অর্থাৎ এই কোণটির মান 85 ডিগ্রি, এই কোণটির মান অর্থাৎ কোণ RBS 25 ডিগ্রি প্রদত্ত। তাহলে কোণ RBC 85 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি 110 ডিগ্রি। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস বি কোণ, আবার 180 ডিগ্রি মাইনাস এই বি কোণ সমান এই কোণ অর্থাৎ 110 ডিগ্রি। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণের মান 110 ডিগ্রি। নবম প্রশ্নটি লক্ষ্য করো। 1.8 মিটার উচ্চতার একজন লোক একটি আলোকস্তম্ভ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছেন। লোকটির ছায়ার দৈর্ঘ্য 1.5 মিটার হলে আলোকস্তম্ভের উচ্চতা নির্ণয় করো। মনে করি 1.8 মিটার উচ্চতার একজন লোক ডিই একটি আলোকস্তম্ভ এবি এর থেকে 5 মিটার দূরে ডি বিন্দুতে দাঁড়িয়ে আছেন। লোকটির ছায়ার দৈর্ঘ্য ডিসি সমান 1.5 মিটার। আলোকস্তম্ভের উচ্চতা অর্থাৎ এবি এর মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা ত্রিভুজের সদৃশতার ধর্মকে কাজে লাগিয়ে সমস্যাটির সমাধান করব। ত্রিভুজ ABC ও ত্রিভুজ EDC এর কোণ বি সমান কোণ ডি 90 ডিগ্রি, কোণ সি সমান কোণ সি এবং অবশিষ্ট কোণ এ সমান কোণ ই। অতএব ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ EDC। যেহেতু ত্রিভুজদ্বয় সদৃশ, সুতরাং তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। অতএব AB বাই BC সমান AB বাহুর অনুরূপ বাহু ED বাই BC বাহুর অনুরূপ বাহু DC। বা আমরা AB এর মান নির্ণয় করব। AB ইকুয়াল ED ইন্টু BC ডিভাইডেড বাই DC ইকুয়াল ED এর মান 1.8 মিটার, 1.8 ইন্টু BC সমান BD যোগ DC অর্থাৎ 5 প্লাস 1.5 মিটার ডিভাইডেড বাই DC 1.5 মিটার, একক তাহলে এখানে মিটার, ইকুয়াল 18 ইন্টু 65 বাই 15 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 মিটার
1.8কে 18/10 লিখেছি, 5 + 1.5 অর্থাৎ 6.5কে 65/10 লিখেছি। একইভাবে হরে আছে 1.5, একে আমরা 15/10 লিখেছি। ইকুয়াল লব হরকে 10 দিয়ে ভাগ করি, লব হরকে 5 দিয়ে ভাগ করে পাই 13, 2 × 9 18। পুনরায় লব হরকে 3 দিয়ে ভাগ করে পাই এখানে 3 এখানে 5, 13 × 3 39/5 মিটার। ইকুয়াল 5 × 7 35.40, 5 × 8 40, 7.8 মিটার। অতএব আলোকস্তম্ভের উচ্চতা 7.8 মিটার। দশম প্রশ্নটি লক্ষ্য করো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 64:27 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? মনে করি ঘনক দুটির প্রতিটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে a একক b একক। প্রশ্নানুসারে আমরা জানি কোনো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a একক হলে তার আয়তন a³ ঘন একক। কোনো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য b একক হলে তার আয়তন b³ ঘন একক। a³ = b³ ইকুয়াল 64:27। বা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখে ফেলি, a³/b³ ইকুয়াল 64/27। বা a/b এর হোল কিউব ইকুয়াল 4/3 এর হোল কিউব। অতএব a/b ইকুয়াল 4/3। ধরি এটি 1 নম্বর সমীকরণ। প্রশ্নে বলা হয়েছে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, আমরা জানি কোনো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হয় 6a² বর্গ একক। কোনো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য b একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল 6b² বর্গ একক। তাহলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 6a² = 6b²। ইকুয়াল অনুপাতের উভয় পদকে 6 দিয়ে ভাগ করে পাই a² = b²। এক্ষেত্রে অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখে ফেলি, a²/b² ইকুয়াল a/b এর হোল স্কোয়ার। আমরা 1 নম্বর থেকে পাই a/b ইকুয়াল 4/3। তাহলে a/b এর হোল স্কোয়ার অর্থাৎ 4/3 এর হোল স্কোয়ার ইকুয়াল 4² 16/3² 9। ভগ্নাংশকে অনুপাতের আকারে লিখে ফেলি, ইকুয়াল 16:9। অতএব নির্ণেয় অনুপাত বা তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। পরের প্রশ্নটি লক্ষ্য করো, আর ব্যাসার্ধ ও h উচ্চতা বিশিষ্ট কোনো লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুকে উলম্ব বরাবর সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগে সমতল অংশের ক্ষেত্রফল কত হবে? নিরেট শঙ্কুকে উলম্ব বরাবর সমান ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। আমরা এক্ষেত্রে ধরে নেব নিরেট শঙ্কুকে উলম্ব বরাবর সমান 2 ভাগে ভাগ করলে r একক ব্যাসার্ধ ও h একক উচ্চতা বিশিষ্ট কোনো লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুকে উলম্ব বরাবর সমান 2 ভাগে ভাগ করলে প্রতি ভাগে সমতল অংশের ক্ষেত্রফল সমান। পাশাপাশি এই দুটি চিত্র লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু যার ভূমির ব্যাসার্ধ r একক উচ্চতা h একক। এই লম্ববৃত্তাকার শঙ্কুটিকে উলম্ব বরাবর সমান 2 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের ক্ষেত্রে 2টি করে সমতল পাওয়া যাবে, একটি অর্ধবৃত্তাকার সমতল, অপরটি সমদ্বিবাহু ত্রিভুজাকার একটি সমতল। অতএব প্রতি ভাগে সমতল অংশের ক্ষেত্রফল সমান r একক ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল যোগ h একক উচ্চতা এবং 2r একক ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি r একক ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান
1/2 পাই আর স্কোয়ার বর্গ একক প্লাস এইচ একক উচ্চতা এবং 2r একক ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি 2r ইন্টু উচ্চতা এইচ বর্গ একক। তাহলে এই দুই সমতলের মোট ক্ষেত্রফল 1/2 পাই আর স্কোয়ার প্লাস 1/2 ইন্টু 2r ইন্টু এইচ বর্গ একক ইকুয়াল এই দুই পদ থেকে r/2 কমন নিলে পাই পাই আর প্লাস 2h বর্গ একক। এই বইতে অ্যান্সার কি লক্ষ্য করলে দেখতে পাবে উত্তর দেওয়া হয়েছে 1/2 পাই আর ইন্টু আর প্লাস স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বর্গ একক। আমরা জানি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার প্লাস পাই আর ইন্টু এল অর্থাৎ স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বর্গ একক। তাহলে এক্ষেত্রে সেই ক্ষেত্রফলের অর্ধেক ক্ষেত্রফল বলা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করি এই দুটি চিত্রে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুকে উলম্ব বরাবর সমান দুভাগে ভাগ করলে প্রতিটি ভাগের ক্ষেত্রে দুটি করে সমতল পাওয়া যাচ্ছে। ওই দুই সমতলের মোট ক্ষেত্রফল শঙ্কুটির মোট ক্ষেত্রফলের অর্ধেক হতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে এই বইতে দেওয়া উত্তরটি ভুল। এক্ষেত্রে প্রতিটি ভাগের সমতলের ক্ষেত্রফল হবে 1/2 পাই আর স্কোয়ার ইন্টু আর এইচ বর্গ একক, বা আমরা এভাবে লিখতে পারি r/2 ইন্টু পাই আর প্লাস 2h বর্গ একক। শেষ প্রশ্নটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে চোঙটির ভূমির ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ একক। প্রশ্নানুসারে আমরা জানি কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক উচ্চতা এইচ একক হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির পরিধি ইন্টু উচ্চতা অর্থাৎ 2 পাই আর এইচ বর্গ একক এবং আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। প্রশ্নে বলা হয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান, অর্থাৎ 2 পাই আর এইচ ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ, বা উভয় পক্ষকে পাই দিয়ে ভাগ করে পাই 2 আর এইচ ইকুয়াল আর স্কোয়ার এইচ, বা উভয় পক্ষকে এইচ দিয়ে ভাগ করে পাই 2 আর ইকুয়াল আর স্কোয়ার, বা উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করে পাই 2 ইকুয়াল আর। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক। অতএব চোঙটির ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর এর মান এখানে 2 স্কোয়ার বর্গ একক ইকুয়াল 4 ইন্টু পাই বর্গ একক 4 পাই বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।